আগে একটা সময় ছিল প্রচন্ড পরিমাণে টেনশন, ঘুমানোর আগে 2টো করে মেডিসিন নিতাম। তোমরা ভাবছো তার জন্য আমি সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখিয়েছি। আজ থেকে করবো, ভেবে নিয়েছি করবো তো করবোই। দেখি আমার সাথে জামা কাপড় নিয়ে নাও, জামা কাপড় উড়িয়ে আমার জামা কাপড় উড়িয়ে যাও, চেয়ার ফেয়ার কি অবস্থা দিদি বাবারে। অল্প একটু সস দিয়ে এটা কিন্তু তোমরা সার্ভ করতে পারো গরম গরম, দারুণ খেতে লাগছিল বন্ধুরা। বিশ্বাস গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় মোটামুটি আছি। তো বন্ধুরা প্রত্যেক দিনের ন্যায় আজও একটা ঝাঁ চকচকে ব্লগ তোমাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি প্রত্যেকটা বন্ধু আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে। তো চলো বন্ধুরা ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে, একটুও কিন্তু স্কিপ করবে না। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বলো বন্ধুরা কেমন আছো? এখন ঘড়িতে বাজে 9টা। তো মোটামুটি ক্লিনিং পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকটা সকালে উঠেছি, ক্লিনিং একদম কমপ্লিট, ঠিক আছে। শুধু শুধু বেডরুমটা বাকি আছে, কারণ মেয়ে ঘুমাচ্ছে। তো সকালে আজকে পড়া নেই, তো ওই জন্য একটু ঘুমাচ্ছে। তো আমি আর ডাকলাম না। তো তখন ভাবলাম ঠিক আছে, রান্নাও এখনও বসায়নি, রান্নাটা বসাবো। তার আগে 5টা মিনিট বন্ধুদের সাথে কথা বলিনি, তারপরে রান্না করতে হবে। মাইন্ডটাকে একটু বলতে গেলেও রিফ্রেশ করতে এলাম। তোমাদের সামনে একটা চাপা টেনশন কাজ করছে, তো তোমাদের সাথে কথা বলি, সেই টেনশনটাকে একটু ফ্রি হতে এলাম, টেনশন মুক্ত হতে এলাম। তো বলবে কেন দিদি তোমরা যে কিসের টেনশন? তো কালকে যে পরীক্ষাটা দিয়ে এলাম, বলতে পারো জীবন পরীক্ষা, যে পরীক্ষাগুলো দিয়ে এলাম তার আজকের রেজাল্ট বেরোবে, ঠিক আছে। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি হেলথ চেক আপ করে কিছু টেস্ট করতে গেছিলাম, তার রিপোর্ট আজকে বেরোবে। বলতে পারো পরীক্ষার রিপোর্ট আজকে বেরোবে, ঠিক আছে। তো পাস কি ফেল কি, কত পার্সেন্টেজ পেয়ে, প্রত্যেকটা সাবজেক্টে কত পার্সেন্টেজ পেয়েছি সব আগে জানা যাবে। আগে একটা সময় ছিল প্রচণ্ড পরিমাণে টেনশন করতাম, মানে রিপোর্ট বেরোনোর আগে 2 দিন আগে থেকে আমার টেনশন শুরু হয়ে যেত, ঠিক আছে। কী আসবে রিপোর্টে, কী আসবে রিপোর্টে। আর এখন না এত কিছু দেখছি, এত মানুষের রোগ, এত মানুষের অসুবিধা দেখছি, এত মানুষের সমস্যা দেখছি, তখন আমার সমস্যাটা না সত্যি কথা বলতে গেলে অনেক তুচ্ছ মনে হয় এটা কিছুই না। তারপরে ধরো একটা সময় আমি তোমাদের সাথে সেটা জিনিস শেয়ার করছি। একটা সময় আমি এত মেডিসিনে অ্যাডিক্টেড ছিলাম না, যে ইচ্ছাকৃতভাবে আমি মেডিসিন ইনটেক করতাম। তোমরা ভাবতে পারবে না, আমি সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখিয়েছি যে মেডিসিন না খেতে পারলে বোধহয় আমার দিনটাই কেমন যাচ্ছে, এইরকম অ্যাডিক্টেড ছিলাম আমি মেডিসিনে। মানে ডাক্তারবাবুকে বলতে, ডাক্তারবাবু আমার এটা হয়েছে, ডাক্তারবাবু সেটা হচ্ছে, ডাক্তারবাবু আমার এখানে ব্যথা, ডাক্তারবাবু এই প্রবলেম। তো ডাক্তার 100 রকম, মানে প্রায় 5-6 রকমের ওষুধ লিখে যেত। ডাক্তারকে বলে ডাক্তার যা করে। আমার হাজব্যান্ড অনেকবার বলিস তুমি এরকম করো না, তুমি এরকম অ্যাডিক্টেড হয়েও না, মানে এরকম ওষুধ খেয়েও না, কারণ অ্যালোপ্যাথি ওষুধের না সাইড এফেক্টও আছে। তো এইরকম অ্যাডিকশান, মানে অ্যাডিক্টেড ছিলাম মেডিসিনের উপর। ভাবতে পারছো, মানুষ মেডিসিন খেতে চায় না, আর আমি অ্যাডিক্টেড ছিলাম। তার জন্য আমি সাইকিয়াট্রিস্ট পর্যন্ত দেখিয়েছি। সাইকিয়াট্রিস্টও বললো তুমি যবে থেকে নিজে থেকে না ছাড়তে পারবে, যবে থেকে তুমি নিজেকে পজিটিভ মাইন্ডে আনতে পারবে, তবে ততদিন তুমি কিন্তু এই ওষুধের প্রতি অ্যাডিকশান ছাড়তে পারবে না। আমাকে অনেক বুঝিয়েছি, অনেক ট্রিটমেন্ট করে, কিছুতেই আমি ঠিক হইনি। লাস্টে আমি মনে করলাম যে না, আমাকে সুস্থ থাকতেই হবে আমার পরিবারের জন্য, আর আমাকে এই মেডিসিনের ওপর অ্যাডিকশান ছাড়তে হবে। বিশ্বাস করবে না, যবে থেকে আমি মনে করেছি, একদম থেমে নিয়েছি যে না, আজ থেকে আমি কোনো মেডিসিন খাবো না। আমি ঘুমানোর আগে 2টো করে মেডিসিন নিতাম, তোমরা ভাবতেও পারবে না। আমি তো সবে শুরু, প্রত্যেকটা গল্প তোমাদের সাথে আমি করবো, ঠিক আছে। ওই জন্য আমি বলি না, আমার ব্লগগুলো ফলো রাখবে। আমি প্রত্যেকটা জিনিসে তোমরা পজিটিভ থাকো, তোমরা যে মনের জোর পাও। আমি কি পরিস্থিতি থেকে আজকে কি পরিস্থিতি এসেছি তোমরা ভাবতেও পারবে না। তো সেইগুলোর যে পজিটিভ দিকগুলো অবশ্যই সেগুলো তুলে ধরবো, নেগেটিভ দিকগুলো আমি তুলবো না। কিভাবে আমি নেগেটিভ থেকে পজিটিভ মাইন্ডে এসেছি সেইগুলোই তুলব। তো যাই হোক, তারপরে আমি ঠিক করলাম যে না, আমি ওষুধ খাবো না, আমি বিনা ওষুধে ঠিক থাকবো, দেখি। আর আমি ঘুমানোর আগে কোনো ওষুধই খাবো না। যদি আমাকে দিনের পর রাতের পর রাত জেগে থাকতে হয় তো থাকবো। সেই করে করে আজকে স্টিল নাও আমি কোনো ওষুধ কিন্তু এখনও ইনটেক করি না। হ্যাঁ, আজকে আমার রিপোর্ট বেরোবে, ডাক্তারখানায় যাব। যদি ডাক্তার বলে যে আমাকে হ্যাঁ এই মেডিসিনগুলো আমার খেতেই হবে, কিছু করার নেই, তো খেতেই হবে, কারণ ডাক্তারের ওপরে আমরা কেউই না। তো মেডিসিন খেতেই হবে, সেটাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। শরীর থাকলে শরীর খারাপ হবেই, ওষুধ খেতেই হবে, নাহলে এত ওষুধ পৃথিবীতে বেরোতো না।
তো এটাই বলার আছে, জীবনের যে কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না। আর যতক্ষণ না নিজের থেকে ঠিক হওয়ার চেষ্টা করছো, যে নিজের থেকে যতক্ষণ না পজিটিভ হওয়ার চেষ্টা করছো, বা যতক্ষণ না সেই জায়গা থেকে নিজেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, কোনো বড় ডাক্তার মহারথী তোমায় ঠিক করতে পারবে না। আগে নিজেকে নিজে ঠিক করতে হবে, নিজের মাইন্ডটাকে নিজে সেট আপ করতে হবে যে আমি এইটা আজ থেকে করব, ভেবে নিয়েছি করব তো করবই, দেখি আমার সাথে কী হয়ে যায়। ঠিক আছে, আমি অনেক কমেন্ট পাচ্ছি তোমাদের, আজকেও একটু আগে একজন কমেন্ট করলো, আমি ওই কমেন্টটা মাথায় আছে, এই নিয়েও আমি একটা ব্লগ করব, ভিডিও করব, আমার মাথায় আছে। তো যাই হোক, অনেকটা বড় তোমাদের সাথে লেকচার দিয়ে নিলাম। তো ঠাকুরের কাছে তোমরা সবাই প্রে করা, তোমরা আছো আমার সাথে, আমার আর কোনো ভয় নেই। বিশেষ করে এই যে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে না, আমার এখন কোনো ভয় নেই। আমার সব নিজের পরিবার আছে, ইউটিউব পরিবার আছে, তো আমার এখন ভয়টা অনেকটা পরিমাণে কম। তো তোমরাও প্রে করো বা তোমরা আমার সাথে থেকো যেন আমার রিপোর্টটা ঠিকঠাক আসে। তারপর তো সব ভগবানের উপরই মানে ডিপেন্ড করছে। ভগবান বলেও তো জিনিস আছে একটা, ভগবানকে আমি খুব মানি, ভগবানের উপর জিনিস আছে, মানে ভগবান বলেও একটা আমাদের জীবনে একটা কি বলবো ভরসা আছে। তো চলো আর বেশি বকবক করছি না, আমাকে তাড়াতাড়ি করে রান্না করে তারপরে যেতে হবে হাজব্যান্ডের সাথে। তারপর তোমাদের সাথে তো আমি সব শেয়ার করবোই। আর আমার জীবনে এখন যা যাই ঘটছে আমি কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করছি, কিছুই লুকিয়ে রাখছি না। তবে হ্যাঁ, সব কিছু শেয়ার করতে পারি না, আমি বারবার বলি সব কিছু শেয়ার করা যায় না, জীবনের প্রত্যেকটা জিনিস শেয়ার করা যায় না। তুমি যদি সত্যি সবসময় সব জায়গায় বলে ফেলো তাহলে তুমি কিন্তু অপ্রিয় হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য যাই হোক কিছু সত্যি মনে দাবিয়ে রাখতে হয়। তো চলো আর বকবক করছি না, সিধা রান্নাঘরে যাই, তারপর রান্না চাপাই, তারপর যত তাড়াতাড়ি রান্নাটা করে আমি যেতে পারবো তত তাড়াতাড়ি হালকা হতে পারবো। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আনাজ কাটতে, মানে ঝিঙে ফিঙে সবজি কাটতে। আজকে তো বললাম সবজি দিয়ে ঝোল হবে। তো মালবিকা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, তুমি কমেন্ট করেছিলে যে রয়েন ত্রিবেদী ডায়াগনস্টিক সেন্টারের নাম্বারটা তোমাকে বলি। তো দেখো এর তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, এবার তুমি কোথায় থাকো সেটা তো আমি জানি না। তোমার নিয়ারেস্ট যে ব্রাঞ্চটা রয়েছে সেটা তুমি গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু তুমি A to Z সব কিছু কিন্তু পেয়ে যাবে। আর তুমি যদি কলকাতার মধ্যে থাকো সেটা আমাকে কমেন্ট করে বলবে, তাহলে কলকাতার মধ্যে যে ডায়াগনস্টিক সেন্টারটা রয়েছে তার নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, একদম ছোট ছোট জ্যান্ত মাছ। আমরা এখন পুরো বড় মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ খাওয়া বয়কট করেছি। মেয়ের জন্য চিকেন এখানে ম্যারিনেট করে রেখে দিলাম, এর মধ্যে টক দই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর কাশ্মীরি মির্চ, হলুদ নুন যা দেয় সেটাই দিয়েছি, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ঠিক আছে, আর এখানে দেখো ঝিঙে আলু দিয়ে আমি মাছের ঝোলটা করছি, একদম কি বলবো হালকা পাতলা করেই করবো। এটা কষানো হয়ে গেছে, তারপর জলটা দিয়ে দিই আগে, একদম 1 গামলা জল করব। ডাল যেহেতু আজকে করবো না, আর আমি এখন ডাল খাচ্ছি না, মুসুর ডাল খাচ্ছি না, কেন আমার ইউরিক অ্যাসিড আছে তোমাদের বলেইছিলাম, ওই জন্য মুসুর ডালটা টোটালি অ্যাভয়েড করছি। একদম পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে ডাল। ঠিক আছে, তো এই এত দূর হয়েছে আমার রান্না। তো চলো এটা হোক, ততক্ষণ মেয়েটা উঠে গেছে, একটু বেডরুমটা ক্লিন করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম বেডরুমে, আর বেডরুমটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েকে বলি, এখন কিন্তু একটা সুবিধা কী হয়েছে জানো, মেয়ের যেহেতু ছুটি রয়েছে ওকে বলি একটু আমার মোবাইলটা ধরে দিবি, একটু ক্যামেরা করে দিবি, একটু ভিডিও করে দিবি, ও কিন্তু করে দেয়, না করে না। আর আমার না ঘরের এমন এমন জায়গা রয়েছে যেখানে আমি মানে স্ট্যান্ড দাঁড় করিয়ে আমি ভিডিও করতে পারি না। দেখো এই যে সরু স্পেসটা, এখানে যদি আমি স্ট্যান্ডটা দাঁড় করাই তাহলে আমি হাঁটতে চলতে পারবো না, ওই জন্য না আমি সব অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারি না বন্ধুরা। তো কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর এবার ঝপাঝপ এসে রান্নাটা করতে হবে, মাথায় একটা প্রেশার রয়েছে, ঠিক টাইমের মধ্যে বেরোতে হবে। আর আমার হাজব্যান্ড কি একদম টাইম টু টাইম, মানে টাইমের এদিক ওদিক যেন হবে না। 11টা যদি বলে তো 11টার মধ্যেই আমাকে কিন্তু কাজ সেরে বেরোতে হবে। তো ওই একটা টেনশান রয়েছে। আর এখানে ঝটপট করে ভাবছি রান্নাটা করব, কিন্তু মাংস করতে তো তোমার ঝটপট করলে হবে না, মাংস কষানোর জন্য তোমাকে টাইম দিতেই হবে। আবার মুরগির মাংস বলে কথা, যত কষাবে তত তার টেস্ট, আর না কষালে কি একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরোবে মাংস থেকে। তো এখানে মাংসটা করছি, আর এখানে আমি টকটাও রেডি করছি। টকটা অলমোস্ট হয়ে গেছে, এবার মাছটা একটু আগে দিয়ে দিয়েছি যাতে একটু নরম হয়। আর টকটা খেতে আজকে অসাধারণ হয়েছিল, তেমনি মাংসটারও টেস্ট হয়েছিল। যত তাড়াতাড়ি রান্না করি না বন্ধুরা, ঠিক দেখবে তাড়াহুড়ো করে রান্না করলে সেই রান্নার টেস্টই কিন্তু আলাদা হয়। তো কথা বলতে বলতে দেখো আমার এখানে টকটাও
তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার মায়ের আচারের প্রশংসা সবাই করেছো। বিশ্বাস করো, মাকে যখন আমি কমেন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছি, আমার মা ভীষণ খুশি হয়েছে। তো মায়ের তরফ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখো, এখানে চিকেনটা মোটামুটি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু আমি গরম মশলা ফোড়নও দিয়েছিলাম। আর আফরিন, আমি তোমার নামটা না আগের ব্লগে নিতে ভুলে গেছিলাম গো, সরি বন্ধু, কিছু মনে করো না। আশা করি তুমি প্রত্যেক দিন আমাকে এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করবে। আচ্ছা, আমি সব বন্ধুদের একটা কথা জিজ্ঞাসা করছি, এই যে পাশে থাকা যে বেল আইকনটা আছে না, দেখো ঠিক এই রকম দেখতে সাইনটা, এইটা কি তোমরা সবাই প্রেস করে রেখেছো? যদি সবাই প্রেস করে না রাখো তাহলে কিন্তু আমার ব্লগের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবেও না, আর তোমরা বন্ধুরা দেখতেও পাবে না। তো প্লিজ, যদি যারা যারা তোমরা এখনও এইটা প্রেস করোনি, এই পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখবে। বন্ধুরা, তোমাদের কাছে লাস্ট একটা রিকোয়েস্ট আমি রাখছি, বলো ছোট বোন বা দিদি হিসাবে রাখছি, যদি আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কী টপিকের ওপর ভিডিও আনলে তোমাদের ভালো হবে বা তোমাদের দেখতে সুবিধা হবে। আমার প্রত্যেকটা বন্ধুকে আমার ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এন্টারটেন করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তোমরা হ্যাপিলি যদি আমার ব্লগটা এনজয় করো, আমি সবচেয়ে বেশি খুশি হব বন্ধুরা। তো প্লিজ আমায় কমেন্ট করে কালকে অবশ্যই বলে যে আমি কি টপিকের উপর ভিডিও আনলে তোমরা সবচেয়ে বেশি খুশি হবে। তো যাই হোক বন্ধুরা, আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, দেখলে আমি রেডি হয়ে নিলাম, আর হাজব্যান্ড চলে এসছে। তো তাড়াহুড়ো করে আমি বেরিয়ে গেছি, কিচ্ছু করিনি বন্ধুরা, জাস্ট সানস্ক্রিনটা মেখেছি, চুলটা আঁচড়েছি আর কুর্তিটা পরেই বেরিয়ে গেছি। আর রাস্তা দিয়ে যেতে যেতে শুধু দেখো নানান রকমের ফ্ল্যাগ, মানে নানা রকম দলের ফ্ল্যাগ, কারণ আমাদের সামনেই আমাদের এখানে ভোট রয়েছে, তো ওই জন্য চারদিকে শুধু ফ্ল্যাগে আর ফ্ল্যাগ, মানে নানান রকম কালারে। আর দেখো যেতে যেতে আকাশটা একটু ভিডিও করলাম, কি সুন্দর লাগছে দেখো, পুরো নীল আকাশে না মনে হচ্ছে মেঘগুলো ভাসছে। আবার চলে এলাম বন্ধুরা বাড়িতে, আর মানে বাইরে আর কিচ্ছু বললাম না, ভিডিও করা গেল না। তো রিপোর্ট নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে আমি ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। বাইরে বেরোলেই আমি কিন্তু শ্যাম্পুটা করে নিই। বাহ, তো অবস্থা দেখো, গাছ খুবই পাম। তুমি আগে যেগুলো নামাও, জামা কাপড় নিয়ে নাও, জামা কাপড় উড়িয়ে যাও, জামা কাপড় উড়িয়ে যাও, তাড়াতাড়ি করো। বাপরে বাপ, পুরো আকাশ কালো করে এসছে দেখো। আর আমি এই গাছগুলোকে না সব এখন ঠিক করবো। বাবারে দাঁড়াও, দেখো চেয়ার ফেয়ার কি অবস্থা, এই বাবারে দাঁড়া, আমি ধরি নাও, তারটা না ধরলে সব উড়ে চলে যাবে, তুমি ধরতে পারবে না। ওরে বাবা, আমার গাছগুলোর কি অবস্থা, পুরো হেলে গেছে গাছগুলো। তাহলে আমি ক্যামেরাটা অফ করি নাহলে। বন্ধুরা, আজকে সকাল থেকে কি পরিমাণে রোদের তেজ ছিল, তেমন গরম ছিল। আমরা যে বাইরে বেরিয়েছিলাম না 1 ঘন্টার জন্য, বিশ্বাস করবে না, মনে হচ্ছে পুরো মুখ চোখ লাল হয়ে গেছে, আর পুরো স্কিন আমার না পুরো হিট হয়ে গেছে। তো হট করে তারপরে এসে আমি স্নান করলাম, জাস্ট খেতে বসবো, তখন দেখলাম পুরো আকাশ কালো হয়ে আর এরকম মানে ঝোড়ো হাওয়া। এবার মা বললো তুই আর দরকার নেই, পরে খাবো, আগে চল টবগুলো ওপর থেকে নামাই। আগের বছর মনে আছে তো, প্রচুর টব আমার ভেঙে গেছে জানো তো, গাছ উল্টে পড়ে। তো সেইগুলোকে আমি নামালাম, কারণ গাছগুলো আমাদের কাছে সন্তান তুল্য যাকে বলা হয়। আর দেখো এখানে আমি গাছগুলোকে সব ঠিকঠাক করে দিলাম। দেখো কি অবস্থা, পুরো কালো হয়ে আছে, কিন্তু এই যে হাওয়া দিচ্ছে না, এই হাওয়াতেই সব মোটামুটি মানে মেঘ কেটে যাবে, পুরো কালো আকাশ। আমি এখান থেকে যতগুলো গাছ আছে সব নামিয়ে দিলাম। আগের পরে অনেক গাছ আমার ওপর দিয়ে মানে পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে টবগুলো। না দেখো মা, ওখানে ওই ডান, এটা দেখো, এটাকে সরিয়ে দাও, আটটু সরিয়ে দাও। তো বন্ধুরা, উল্টো দিকে তোমাদের যে সূর্যমুখীর বাগানটা আমি রোজ দেখাই না, দেখো সেই দাদাটা ভিজে সব গাছগুলোকে কি সুন্দর শুয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টির মধ্যে গাছগুলো ভেঙে না যায় বা পড়ে না যায়। তো আমাদের মতন যারা গাছপ্রেমী মানুষ আছো বা গাছ পাগল মানুষ আছো, তাদের কাছে গাছ কিন্তু পুরো সন্তান তুল্য। যেমন আমরা বিপদ আপদ থেকে আমাদের সন্তানকে রক্ষা করার চেষ্টা করি, ঠিক তেমনি আমরা গাছগুলোকেও কিন্তু রক্ষা করার চেষ্টা করি। তো এরপর দুপুরবেলা একটুখানি কি ফল বলে আমার মনে পড়ছে না, এই ফলগুলো আমি আর হাজব্যান্ড বসে খেলাম। তারপরে না আমরা একটু রেস্ট নিলাম, সকাল থেকে আজকে এতটুকু রেস্ট হয়নি, মানে শরীরটা না আর পুরো মনে হচ্ছে না একটু হেলিয়ে দিলে বোধহয় একটু ভালো লাগবে।
তো ভাবলাম যদি দুপুরে আমি না শুই তাহলে বিকেলের পর থেকে আমি কোনো কাজই করতে পারবো না। তো ঘুম থেকে উঠে দেখো আমি জানলা ফানলাগুলো খুলে দিলাম, তারপর এখানে টুকটাক যে জিনিসগুলো ছিল সেগুলোকে জায়গায় রাখলাম। আর এখন কিন্তু চাটাও আমার মোটামুটি হয়ে গেছে, চা খেয়ে তারপর অন্য কাজে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 6:30, আর আমি আর মা কিন্তু এখনও ছাদে বসে আছি। কে বলবে দুপুরে এত বৃষ্টি হয়েছে, দেখো আকাশ পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তবে গরমটা কিন্তু একটু কমই লাগছে বন্ধুরা, বেশ ভালো লাগছে ছাদে থাকতে। আর আমার না ঠিক ভোরের আকাশটা আর ঠিক এই যে ইভিনিংয়ের আকাশটা আমার ভীষণ ভালো লাগে। এই সময় না সব কিছু একদম নিস্তব্ধ থাকে, পিসফুল থাকে। এই সময় দুটো না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে একান্ত আমার একটা সময়। তো বন্ধুরা সন্ধ্যের কাজবাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আর এখন বাজে ওই ঘড়িতে কটা বাজে, 7:10-15। মেয়ে কিন্তু এখনও পড়ে ফেরিনি। আর মেয়ে পড়তে যাওয়ার আগে বলে গেছিলো যে মা কিছু টিফিন বানিয়ে রাখবে, এসে আমি খাবো। ওর মাঝে মাঝে না একটু অন্যরকম জিনিস খেতে ইচ্ছা করে, সব সময় কিন্তু না। তো ভাবলাম কী করবো মেয়েটা মুখ ফুটে বলেছে। তো ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা বেবিকর্ন রয়েছে। তো সেই বেবিকর্নগুলোকেই না একটুখানি কী করলাম বলো তো, স্লাইস করে কেটে একটু সেদ্ধ করে নিলাম, কারণ বেবিকর্নগুলো না খুব শক্ত হয়, একটু ভাপিয়ে না নিলে খাওয়া যায় না। তার মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। নিজের মন থেকেই ভাবলাম যে কী করা যায়। তো দেখলাম পটাপট করে এক একটা জিনিস তো দিয়ে যাই, তারপর দেখি না কী রেসিপি হয়। আর ভাবলাম যে বন্ধুদের সাথেও একটু শেয়ার করি, কেন বন্ধুরাও তাদের ছেলে মেয়েদের বানিয়ে দিতে পারবে স্ন্যাক্স হিসাবে, বলতে পারো এটা স্ন্যাক্স হিসাবেই খাওয়া যায়। তো তার মধ্যে গোলমরিচ দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর একটুখানি ম্যাগি মশলা ছিল সেটাও দিয়ে দিলাম, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম, যাতে একটু ব্যাটার টাইপের, মানে একটুখানি থিকনেস, বলতে পারো যে যেমন চিলি চিকেন হয় না যে কোট করে, ঠিক সেমভাবেই আমি করার চেষ্টা করেছিলাম। আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম কিন্তু। তবে ভেবেছিলাম ডিম অ্যাড করব, কিন্তু ডিমটা যদি অ্যাড করতাম না তাহলে ছেড়ে যেত। আর একটু টাইট ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দিলাম, বেশি দিলাম না, অল্প পরিমাণে দিলাম। বাট ভাজতে তো একটু তেল লাগবেই বলো বন্ধুরা, সবসময় যদি হেলথের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা কিছুই খেতে পারবো না। তো দেখো এবার একটা একটা করে জিনিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটু ডিপ ফ্রাই করে ভাজবে, মানে একটু লাল লাল করে ভাজবে, কারণ বেবিকর্নের কিন্তু খুব একটা টেস্ট কিছু হয় না। তো দেখো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেল। আর ফ্রিজে দেখলাম একটা পেপসি পড়ে, তো সেই পেপসিটা আমি খেয়ে নিলাম। আর অল্প একটু সস দিয়ে এটা কিন্তু তোমরা সার্ভ করতে পারো গরম গরম, দারুণ খেতে লাগছিলো বন্ধুরা, বিশ্বাস করো। সস দিয়েছি দেখ, ঠিক আছে, অনেকটা দিচ্ছি, তুই তো আমাকে বলেছিস অল্প করে বানিয়ে দিতে। ঠিক আছে। তো বন্ধুরা এদিকে আর একটু মুড়ি মেখে নিলাম, আমি আর মা খাবো। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আজকে এইটুকুই, টাটা।